দর্শক স্বাগত ইস্পাহানি জিরো আওয়ারে। আমাদের আজকের বিষয় আমরা ঠিক করেছি অস্থির সময় ও সমসাময়িক প্রসঙ্গ। দর্শক, এই অস্থির সময়ের কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা আমি দিতে পারিনি দেখেই সরাসরি বিষয় দিয়েই শুরু করলাম। এর আগের অন্যান্য পর্বে আমি এক ধরনের একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করি, মানে আমাদের শুরুটা এক ধরনের হয়, কিন্তু অস্থির সময়ের সংজ্ঞা আসলে কি, কোন সময়টাকে অস্থির বলে, কোনটি অস্থির নয়। একটি কালবৈশাখী ঝড় হলেও যেমন অস্থির হয়, যেমন আজকে প্রায় 6 জেলার 7 জেলায় কিন্তু 10 জনের বেশি মানুষ মারা গেছে শুধুমাত্র বজ্রপাতে। এটি চিহ্নিত করে বাংলাদেশে উঁচু উঁচু গাছগুলো কমে গেছে, এগুলো যেমন চিহ্নিত করে এটি যেমন প্রাকৃতিকভাবে একটা অস্থির সময়। আজকে বিভিন্ন জনের নামে মামলা হয়েছে। আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার আদালতে তাকে নেওয়ার সময় তার উপরে এক ধরনের হামলা হয়েছে, এগুলো কিন্তু একটা অস্থির সময়। হয়তোবা এগুলোকে মানুষ সৃষ্টি বলা যায়, মনুষ্য সৃষ্ট, যেটাকে ম্যান মেড বলা হয়। অর্থাৎ যদি বলা যায় যে প্রাকৃতিক অস্থির সময় এবং মানুষের তৈরি অস্থির সময়ও আসলে বিরাজ করছে। সেই অস্থির সময় এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, এবং মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামগুলো দেখে আসবো, তার আগে জানিয়ে দিই বৈশাখী টেলিভিশনের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার আমাদের টিভি পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে আপনাদের মতামত জানাতে পারেন, অস্থির সময় বলতে আপনারা কি বোঝেন সেটি জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, পরামর্শ দিতে পারেন। আমরা শিরোনামগুলো দেখে আসব। শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু, আল জাজিরাকে ডক্টর ইউনূস। দেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর হামলা, 4 দিনের রিমান্ডে। আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ভিডিও তদন্ত সংস্থার হাতে। মেজর সিনহা ও নারায়ণগঞ্জের 7 খুন মামলার কার্যক্রম দ্রুত এগুচ্ছে বলেন আইন উপদেষ্টা। গণহত্যার মামলায় নিরীহ কাউকে গ্রেফতার নয়, মন্তব্য আইজিপি। আলোচনার ভিত্তিতে মিয়ানমারের বেসামরিকদের মানবিক করিডোর দেওয়া উচিত ছিল, মন্তব্য ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে সংস্কার বাস্তবায়নের আহ্বান ভিপি নূরের। এবং বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু। তীব্র গরমের পর বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, কয়েক জেলার তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস। দর্শক শুনছিলেন শিরোনাম। আমরা শুরু করব আজকের আলোচনা শুরু করব মোশাররফ আহমেদ ঠাকুরকে দিয়ে। আজকে আইজি একটি কথা বলেছেন যে মামলা করতে এলে সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই, এবং আরও একটি বিষয় হলো যে মানে নাগরিক হিসেবে যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে, যে কারোর বিরুদ্ধেই মামলা করতে পারে সংক্ষুব্ধ হলে। এখন সেই জায়গায় পুলিশের কোনো সুযোগ নেই যে লোকটি মামলা করতে এলো এবং যার নামে মামলা করা হচ্ছে আদৌ তিনি এটার সাথে জড়িত কি জড়িত না। রাজনৈতিক বিশ্লেষক তো বটেই, কিন্তু এটি তো সামাজিক বিশ্লেষণের মধ্যেও পড়ে। এইগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি 5ই আগস্টের পরের থেকে যেসব মামলা হয়েছে এবং এখনও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এরকম মামলা হচ্ছে, এই যে মামলা এবং মামলার যারা আসামি, এই জায়গাগুলোকে একটু ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। দেখুন যে আমাদের আইন অঙ্গনে একটি কথা হচ্ছে যে প্রাইমা ফেসি বা প্রাথমিক সত্যতা। পুলিশ একটা যে কোনো একটা গুরুতর অভিযোগে যখন কেউ মামলা দায়ের করতে যান, এই প্রাথমিক সত্যতা যাচাই করেন। যেমন ধরুন একজনের বাড়ি পুড়ে গেছে। আমাদের দেশে ম্যাক্সিমাম বাড়ি পুরানোর মামলা দেখবেন যে গোয়ালঘরে আগুনটা গোয়ালঘরে লেগেছে। এই মামলার 80% মামলা দেখবেন গোয়ালঘরে আগুন লেগেছে, বা বসত ঘরে নয়, যে তার যে বৈঠক ঘর এটার এক কোনা দিয়ে আগুন লেগেছে। তো এই ক্ষেত্রে ওসি সাহেবরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা করেন যে এই আগুনটা তার প্রতিপক্ষ তার বসত ঘরে না দিয়ে বৈঠক ঘরে দিলে কেন বা গোয়াল করে দিলে কেন, আর গোয়াল করে যদি দিয়ে থাকে তাহলে গরু কয়টা আহত হয়েছে বা নিহত মারা গেছে। তো এই যে প্রাইমা ফেসি নির্ধারণের, প্রাথমিক সত্যতা নির্ধারণের কতগুলো অঙ্ক বা সূত্র পুলিশের কাছে আছে।
এই আইজিপি যেটা বলেছেন যে পুলিশের কোনো স্বাধীনতা নাই মামলা গ্রহণের ক্ষেত্রে, সত্য মিথ্যা জানার কোনো সত্য মিথ্যা সুযোগ নেই। যাচাইয়ের কোনো নাই। এবং আমি আপনাকে বলি যে কোনো কারণে যদি রেপ কেস হয়, ধর্ষণের মামলা হয়, সেই ক্ষেত্রেও পুলিশ প্রাথমিক যে সত্যতা যাচাই করেন, প্রাথমিক সত্যতা, মিনিমাম প্রাথমিক সত্যতা যাচাই করেন। তো এখন আপনি যে বললেন যে 408 জনের একটি মামলা, এই মামলাটি 408 জনের মামলা তদন্ত করতে কয় হাজার পৃষ্ঠা সিডি হবে, কেস ডায়েরি হবে, আর কয় শত পৃষ্ঠা চার্জশিট হবে, এটা কত বছর লাগবে, আর যে মামলা শেষ হইতে কত বছর লাগবে, এই ভায়াবিলিটিটা দেখা উচিত ছিল। আমি আপনাকে বলি, এবং এইগুলো টোটালি ব্লান্ডার, অ্যাবসুলেট ব্লান্ডার। কিন্তু এই যে মামলা হয় একাধারে মামলা 408 জনের বিরুদ্ধে যে মামলার যে বিশাল মামলার যে সাইজ, এটা হচ্ছে ব্লান্ডার। এটা বিচার না হওয়ার একটা বিষয়, যে শত শত লোকের নামে মামলা হলে এটা কখনোই বিচার হবে না। বাট মামলা, ফৌজদারি মামলা হবে স্পেসিফিক, সুনির্দিষ্ট, একেবারেই সন্দেহাতীতভাবে প্রমাণযোগ্য। এইটা যদি হয় তাইলে বুঝবেন যে সরকার তো এই মামলাগুলির তো মালিক হন সরকার, পুলিশের মামলার যখন, তখন বোঝা যায় যে এই মামলাটা আদৌ এটা বিচারের উদ্দেশ্য সরকারের আছে কিনা, এটা বোঝা যায়। বুঝলাম, কিন্তু আপনাকে আরও একটি তথ্য দিই, তারপর আমি গড়ের প্রতি বছর 5 লাখ মামলা দায়ের হয়, এটি আইন উপদেষ্টা বলেছেন। এবং আইন উপদেষ্টা আরও একটি বিষয় বলেছেন, সেটি হলো এটি আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে খুবই যুক্ত। সেটি সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম বিভিন্ন মামলা হচ্ছে, সাংবাদিকদেরকে বলেন মামলাগুলো যারা করে তাদের একটু খুঁজে বের করুন, খুঁজে বের করে মামলা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। আর অনেক কথা বলেছে, আমি এতটুকু বললাম। আপনার কথায় আসতে চাচ্ছি, যে কারণে আপনি মামলার কথাগুলো বলছিলেন, সেটি হলো যে আপনি চাইলে বা আমি চাইলে গেলাম, আমরা মামলা করলাম, যার বিরুদ্ধে মামলা করলাম সে এই দোষে দোষী হতেও পারে, দোষী নাও হতে পারে, সেটি আদালতে গিয়ে প্রমাণ হবে। কিন্তু পুলিশ মামলা নিয়ে নেয় কেন তাহলে? না, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে মামলার যে একজন বাদী থাকেন, বাদী যখন পরবর্তীতে অ্যাফিডেভিট দিচ্ছেন বারবার যে এই মামলার আসামি উমুক উমুক আসামি, এদেরকে চিনি না, আমি এরকম 10টা কেস জানি যে যাদেরকে আসামি গিয়ে পরে কোর্টে অ্যাফিডেভিট দিয়েছেন যে এই আসামি উমুক আসামিকে আমি চিনি না, জানি না, এর সাথে কোনদিন আমার দেখা সাক্ষাৎ হয় নাই, এর নাম আমি কোনদিন শুনি নাই। তখন এই মামলাটার অবস্থাটা কি হয়? তো এই ক্ষেত্রে আসামি যখন, মামলার বাদী যখন যান, তখন তিনি জিজ্ঞেস করতে পারেন যে এই আসামিগুলোকে আপনি চিনেন কিনা, মামলার বাদীকে। তো মামলার বাদীকে এই জিজ্ঞাসা করাটুকু তো, যে যখন যাতে পরবর্তীতে এই বাদী আইসা এফিডেভিট দিয়ে বলতে না পারেন যে আমি আসামিদেরকে চিনি না, এই আসামিকে চিনি না। তো এইরকম কাণ্ডটা যাতে না হয়, বরঞ্চ আমি আপনাকে বলি, আসিফ নজরুল যেটা বলেছেন আইন উপদেষ্টা, এর আগে বলেছিলেন এই মামলা সম্বন্ধে, যে বিভিন্ন জায়গায় মামলা করার জন্য একজন লোককে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং মব সৃষ্টি হচ্ছে, মবের কারণে পুলিশ কোনো কথা জিজ্ঞেস করতে পারছে না। এটাকে বরঞ্চ বিশ্বাস করা যায় যে মবের কারণে, তখন একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল, যে মবের কারণে এই নাম দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে না। এখন তো আর এই পরিস্থিতিটা নাই, এখন তো এইরকম উত্তপ্ত পরিস্থিতি নাই। এখন পুলিশ ইচ্ছা করলেই জিজ্ঞেস করতে পারেন বাদীকে যে এই যে এইখানে নাম আনছেন 50টা, এইখানে আপনি কাকে কাকে চিনেন, এদের বাড়িঘর কোথায়, বা এই ঘটনার সাথে যুক্ত কিনা, এই স্টেটমেন্ট তো উনি নিতে পারেন। এবং ম্যাজিস্ট্রেট, যে আমাদের যে ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাগুলি গ্রহণ করা হয়, এইটা ডকে ম্যাজিস্ট্রেটের সামনে সিআরপিসির যে সিআরপিসি যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তিনি বাদীকে জিজ্ঞেস করেন যে আপনি এই মামলার বিষয়বস্তু কি, এই মামলা কে কে জড়িত, এদের নাম তিনি না দেখে বলতে হয়। জি, বুঝতে পারছি। ইয়াসিন আরাফাতের কাছে আসবো, যে মোশাররফ হোসেন ঠাকুর যে বিশ্লেষণে গেলেন, আমি তার বিশ্লেষণ, তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি বিশ্লেষণ করলেন। আমি জানতে চাচ্ছি যে এই যে মামলাগুলো হয়েছে, আপনার কি মনে হয় যে
এত মামলার সবগুলোই আসলে এরকম মানে অযৌক্তিক বা অবান্তর মামলা? আপনার কি মনে হয়? বা মামলা আসলে 5ই আগস্টের পরেও যে মামলাগুলো হয়ে গেলে এগুলোও আসলে এই যে মোশাররফ আহমদ ঠাকুরের যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে অনেক যৌক্তিক মামলা অযৌক্তিক হয়ে যেতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনে আজকের এই টক শোতে সম্মানিত সঞ্চালক, বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কথায় কথায় মামলা হওয়া, এই সংস্কৃতি বিগত 16 বছরে চালু হয়েছিল। আগে এক সময় আমাদের গ্রামে সালিশ দরবার বা মুরব্বি মানা সামাজিক একটা বন্ধন ছিল, পঞ্চায়েত ছিল, বা সামাজিক ব্যবস্থাপনায় সমাজের সমস্যাটা সমাজেই নিরসন করার একটা ব্যবস্থা ছিল। কিন্তু যখন দেখা গেল সমাজেও রাজনীতি ঢুকে গেল, গ্রামে ঘরে ঘরে রাজনীতি ঢুকে গেল, মানুষ তার বিচার পাচ্ছিল না, তখন মামলা নিম্ন আদালতে হতো। নিম্ন আদালতে সেখানে কোনো সুরাহা পাওয়া যেত না। একটা নিম্ন আদালতের বিচারকের কোনো সক্ষমতা ছিল না, বিশেষ করে রাজনৈতিক মামলা, ফৌজদারি মামলায় জামিন দেয়া। হাইকোর্টে এসে আমরা দেখতাম যে গ্রামের ওই সাধারণ কৃষককে হাইকোর্টে এসে জামিন নিত। মামলার বিশাল জট হয়ে গেল। আজকে যে অস্থির সময়, অস্থির রাজনীতি বলছেন, এই বিগত সময়ের মামলা থেকে কিন্তু এখন মানুষ উদ্ধার হতে পারেনি। এটা একটা অস্থিরতার গুরুত্বপূর্ণ কারণ। এখন বিগত সময়ের মামলা বলতে কোনগুলো? এই যে গায়েবী মামলা বা মৃত মানুষের নামে মামলা, গায়েবী মামলা বলেন, মৃত মানুষের নামে মামলা বলেন। ওই যে হজে গিয়েছিল তখনও তার নামে মামলা হয়েছে, 2 বছর আগে মারা গেছে তারপরে তার নামে মামলা হয়েছে। কোন জায়গায় ককটেল ফোটেইনি কিন্তু ককটেল ফুটেছে বলে মামলা হয়েছে। আমাকে নাঙ্গলকোটে একটা মামলা দিল, সেখানে একজন শিক্ষককে মাদ্রাসায় ক্লাসরত অবস্থা থেকে ধরে নিয়ে গেল। তিনি জামাতের ইউনিয়ন সভাপতি। সেখানে 41 মামলা দেওয়া হলো। আমি ঢাকায় ছিলাম, সে মামলা আমিও আসামি। এইভাবে অসংখ্যভাবে মামলা জর্জরিত করা হয়েছে। এই ছোটোখাটো মামলাগুলো আবার নিম্ন আদালতে কোনো জামিন পেত না। এই মামলাগুলোর জন্য হাইকোর্টে আসা হতো। আর সামাজিক সংস্কৃতির জায়গা থেকে একটা সালিশ দরবার করে ছোটোখাটো বিষয়ে গ্রামের সমস্যা গ্রামে নিরসন করা, এটা না করতে পারার কারণে মামলা উচ্চ আদালতে, হাইকোর্টে আসা শুরু করলো, মামলার জট বাঁধলো, মানুষ সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হলো। এর পরবর্তীতে আসেন 5ই আগস্টের পরবর্তী যে ঘটনা প্রবাহ, সেখানে যে বিচার চাইতে যাওয়া, মামলা হতে যাওয়া, মামলা যারা করে বা যে পুলিশ মামলার এজাহার লেখে বা যারা করে, ওই আগের সিলসিলায় ঘটনায় 200 জন ছিল, আপনি সেটাকে 2000 জন দেখাই দিলেন। দেখাই দেওয়ার কারণে কোথাও কোথাও আমরা দেখেছি সুবিধাভোগী যারা, তারা বেশি লোকের নাম দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আবার বেশিরভাগ মামলা অথেন্টিক হয়েছে, কিন্তু সেখানে যদি আরও সুনির্দিষ্ট করে আসামি চিহ্নিত করা যেত, তাহলে এই মামলাগুলোর সুরাহা, বিচার হওয়া, যিনি বিচার প্রার্থী, যারা ভুক্তভোগী, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারগুলো হয়তো বিচার আরও ত্বরান্বিত দেখতে পেতেন, হয়তো তারা সুবিচারটা আরও পেতেন। কিন্তু আমাদের মামলার যে সংস্কৃতি আমাদের সমাজে বিগত 16 বছর কিংবা তার আগে থেকে, এখনও সেই সংস্কৃতি থেকে এখন আমরা উদ্ধার পাইনি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, 5ই আগস্টের পরবর্তী সময় আমরা বিভিন্ন থানায় খোঁজখবর নিয়ে দেখলাম পুলিশ বখরা নেওয়া বন্ধ করে দিয়েছে, চাঁদা নেওয়া বন্ধ করে দিয়েছে, টাকা নেওয়া, উৎকোচ নেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু বিগত 2-3 মাস ধরে আবার আমরা খবর পাচ্ছি বিভিন্ন আসামিকে ধরলে বিভিন্ন পর্যায়ে আবার টাকা খাওয়া শুরু হয়েছে। অর্থাৎ সংস্কৃতি আগে যে জায়গায় ছিল, এখনও কিন্তু ঘুরে ফিরে আবার সে জায়গায় আসছে, যার কারণে অস্থিরতাটা এখনো কমছে না। সত্যিকার অর্থে আসলে কে আসামি, কে দোষী, কে নির্দোষ, এই বিষয়গুলো জাস্টিফাই করা এখনও আজকে আমাদের সমাজে কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমাদের মুরব্বী যারা যারা সালিশ দরবার করেন, বিচার করেন, এমনও দেখা গেছে মাত্র 2000 টাকা খেয়ে, 4000 টাকা, 5000 টাকা খেয়ে এমন রায় দেয়া হচ্ছে, এমন সামাজিক বিচার করা হচ্ছে, যাতে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তার পরিবার এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র 2000-5000 টাকা। এই সামাজিক ব্যবস্থাপনায় যে নৈতিক অবক্ষয়, এই অবক্ষয় রোধ করতে না পারলে মামলার জট দিন দিন বাড়তে থাকবে। মানুষ কথায় কথায় এখন মামলা করবে। এখন ধরেন একজনের ছেলের সাথে আরেকজনের ছেলের মারামারি হলো, কি করতে হবে সমাধান? দ্রুত মামলা একটা ঠুকে দাও, দ্রুত মামলা করো, মামলা করার সুযোগ আছে। তো এই ব্যবস্থাপনা থেকে উদ্ধার না পেলে আসলে সত্যিকার অর্থে আমাদের জাতির কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত হবে না। আরেকটা হচ্ছে
ব্রিটিশ যে সিস্টেমে আমাদের এই বিচার ব্যবস্থা, আইন, আদালত এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, এটা সংস্কারের ব্যাপারে বহুদিন ধরে কথা আসছে, কিন্তু আজকে পর্যন্ত আমরা এটার সুনির্দিষ্ট কোনো সংস্কার বা কিছু আলাপ আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করি যে এখন যে আমাদের সংস্কার কমিশন আছেন, তারা আইন আদালত নিয়ে, তারা পুলিশ ব্যবস্থাপনা নিয়ে, তারা বিচারালয় নিয়ে তারা যে আলাপ আলোচনা করছেন, প্রস্তাবনা দিচ্ছেন, সেখানে এই জাতির একটা সুনির্দিষ্ট বিচারের মাধ্যমে জাতি যেন সুবিচারটা দ্রুত পায়, প্রকৃত অপরাধী যে সে যেন চিহ্নিত হতে পারে। তাছাড়া রাতের অন্ধকারে গিয়ে ঠকঠক করে দরজায় কড়া নাড়িয়ে একজনকে ঘর থেকে তুলে নিয়ে আসা, এর চাইতে যদি একটা সুনির্দিষ্ট আইন থাকে। আমরা বিদেশি কোনো ইয়েতে দেখলাম যে আপনি একজন আসামিকে ধরতে যাবেন, সেখানেও তার আসামির ধরার নোটিশ নিয়ে সেখানে হাজির হচ্ছেন। সুতরাং কাকে গুম করার জন্য তুলে নিয়ে আসা হচ্ছে আর কে প্রকৃত আসামি, এটা আজকে সামাজিক ব্যবস্থাপনায় বা এখন পুলিশ যে সিস্টেমে আসামিকে ধরে, এই সিস্টেম ব্যবস্থাপনা এখনো পর্যন্ত হয়। আমি আরেকটা কথা বলি, যেহেতু অস্থিরতার কথাটা আসছে, অস্থিরতার মূল কারণ হচ্ছে 5 আগস্টের সময় বিভিন্ন সময় যারা পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে ছাত্র জনতার সামনে প্রকাশ্যে গুলি চালিয়েছিল, আমরা দেখলাম যে তাদেরকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে সে আসামির সঙ্গে তেমন গ্রেপ্তার তালিকায় নাই, অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা অবশ্যই ঘুরে বেড়ায়, তাদেরকে কেউ শেল্টার দেয়। এটা পুলিশের দুর্বলতা, এটা আইনের সিস্টেমের দুর্বলতা, দুটো দুর্বলতার কারণে। এবং রাজনৈতিক দিক থেকেও শেল্টার পাওয়ার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি। আপনি তো রাজনীতি করেন, আপনি দেন বা আপনার দল দিচ্ছে নাকি? না, আমার দলের তো প্রশ্নই আসে না। আচ্ছা, কারা দেয়? কিন্তু এখন ধরুন চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, এবং বিভিন্ন দলের গ্রুপিং বাড়ছে। তার গ্রুপকে সে বাড়ি করার জন্য ওই আগে একজন চাঁদাবাজ এখানে ছিল, তাকে যুক্ত করে যদি চাঁদাটা আরো শক্তিশালী করা যায়, তাহলে সে সেখান থেকে আরো চাঁদা বেশি পাবে, বকরা বেশি পাবে, দখলবাজি বেশি করতে পারবে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দলের গ্রুপ এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। আজকে একটা পত্রিকা দেখলাম যে বিএনপির দলীয় নেতার এক অফিস থেকে ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা জাস্ট একটা উদাহরণ বললাম আর কি। তো এই জন্য আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর দায় আছে, দায়িত্ব আছে। তার পাশাপাশি প্রশাসন যারা ওই সময় প্রত্যক্ষদর্শী ছিল, জনগণ সাক্ষী ছিল, এখনো তারা সমাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, বিগত 16 বছরে জামাত ইসলামী ছাত্র শিবির যদি 5 জন কোথাও বসে ইফতার করত, নাস্তা করত, ঘর থেকে ধরে নিয়ে এসে নাশকতার মামলা দেওয়া হতো, খুঁজে খুঁজে বের করা হতো, মোবাইল ট্র্যাকিং করা হতো। আমি তো এখন বলবো নিরাপরাধ লোক দরকার নাই, অপরাধী যারা অস্ত্রবাজ ছিল, প্রকাশ্যে দিবালোকে ছাত্র জনতার উপর হামলা চালাইছে, তাদেরকে খুঁজে বের করতে অসুবিধা কোথায়? এখানে অবশ্যই পুলিশের দুর্বলতা আছে এবং অবশ্যই এটাকে কাঠগড়া দাঁড়াতে হবে পুলিশ। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি জানতে চাই যে এই ইয়াসিন আরাফাত একটি কথা বললেন যে অস্থির সময়ের একটি ব্যাখ্যা তিনি দিলেন যে পতিত সরকারের সাথে যারা ছিল তারা একদম অস্থিরতা করছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটার পিছনে শেল্টারের কথা বলা হচ্ছে, এবং তিনি একটি কথা বললেন যে বিএনপির কেউ শেল্টার দিচ্ছে। আপনার কি মনে হয়, আপনার অবজারভেশন কি বলে? আমি আপনাকে একটা কথা বলি। জি, আমার কেস স্টাডি যদি বলি, মনে করেন আমি একটা জেলাকে নিলাম, হবিগঞ্জ। আমার ওয়ার্ড লেভেল পর্যন্ত কমিটি আছে এবং প্রতি ওয়ার্ডে সভাপতি হওয়ার মতো ক্যান্ডিডেট আছে 3 থেকে 4 জন 5 জন বিএনপির। এবং আমার একটা কনস্টিটিউয়েন্সিতে এমপি হওয়ার মতো একবার যাকে দিবে কোনো সমস্যা নাই, এইরকম লোক আছে 3 থেকে 4 জন 5 জন এমপি। এখন আসুন, যে জায়গায় শূন্য আছে ওই জায়গা পূরণ হবে, যে জায়গায় আঙ্গুল ঢুকানোর জায়গা নাই ওই জায়গায় তো পূর্ণ হবে না ভাই। তো আমি আপনাকে বলি, এনসিপি, জামাতে ইসলামী, আমি এখন আপনাকে বলি 50টা নিউজ দিয়ে দেব যে জামাতে আগে করতেন আওয়ামী লীগ, দাঁড়িয়ে রেখে হয়েছেন জামাত। 50টা, একটা তো উনি বলছে, আমি 50টা দেবো এখন এই জায়গা থেকে 50টা দেবো যে নিউ ইয়াতে সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা দাঁড়িয়ে রেখে এখন জামাত ইসলামী হয়ে গেছে। আগে ছিল কি বলে আওয়ামী লীগের দামি এমপির পাশে অস্ত্র নিয়ে দাঁড়ানো ছিল, আর এখন দাঁড়িয়ে রেখে জামাত হয়ে গেছে। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে শেল্টারের কথা বলছি। আমার এখানে আওয়ামী লীগের কেউ এসে নেতা হওয়ার মতো জায়গা নাই, কথা বুঝছেন? আমি আপনাকে বলছি। নাম্বার 2 আসেন,
না, উনি কিন্তু আওয়ামী লীগের কেউ পেনেট্রেট করছে বা ভিতরে ঢুকেছে তা বলেন না, বলেছেন যে বিএনপি শেল্টার দিচ্ছে। বিএনপি শেল্টার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। উনি বলেনি, উনি পত্রিকার কথা বলেছেন। না, গতকাল বহু তো একটা টায়ার। থানায় গ্রেপ্তার আরে করা ওইটা হয়েছিল, বিচ্ছিন্ন ঘটনা হতে পারে একটা। না, না, তো বিচ্ছিন্ন এটা ঘটনা এটা 100 হয়। বাংলাদেশের সংস্কৃতি না। না, না, আমি আপনাকে সাতক্ষীরা থেকে আরম্ভ করে সমস্ত জেলায় আমি 50টা জেলায় দেখাবো যে আছে কি বলে জামাতে আছে, জামাতের সাথে জামাত দাঁড়িয়ে রেখে জামাত হয়েছে, দাঁড়িয়ে আগে আওয়ামী লীগের গুন্ডা ছিল, এখন দাঁড়িয়ে রেখে জামাত দেখাবো 50টা, আপনি দেখেন। না, ঠিক আছে। আমরা ইয়ার পরে আসি। দেখাতে পারবেন না। নাম্বার 2 আসেন জি। যে 15 বছরের সংস্কৃতি গায়েবী মামলা, এটা আগে ছিল না, এটা আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে এবং বিএনপির প্রায় 60 লক্ষ লোকের নামে মামলা ছিল। তো এখন আসুন যে এই অস্থির সময়ের কতগুলো ঘটনা বলি। এই অস্থির সময়ের ঘটনাগুলি, অস্ত্র হাতে যাদেরকে গুলি করতে দেখা গেছে ছাত্র জনতার উপর, এই লোকগুলিকে পুলিশ ধরছে না। পুলিশের যে অংশটা এদেরকে ধরতে যাচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে এই অফিসারটা এই থানার থেকে বদলি। তাইলে এই অস্থিরতার জন্য দায়ী কে? সরকার। আচ্ছা, আরেকটা আসুন, গুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে পুলিশ করেছে, পুলিশের গুলিতে মারা গেছে। কোনো থানায় কি শুনেছেন পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে? আমার বানিয়ার সঙ্গে 9 জন 5 তারিখে বিকেলবেলা 9 জন পুলিশের গুলিতে মারা গেছে থানার সামনে। বিজয় উল্লাস করতেছিল, পুলিশ গুলি করেছে, 9 জন মারা গেছে। ওই থানায় পুলিশের বিরুদ্ধে একজন পুলিশ আসামি নাই, উস্কানিদাতা প্ররোচনা দানকারী হিসাবে কয়েকশো লোকের নামে মামলা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, যিনি গুলি করলেন বা যারা গুলি করলেন ওদের নাম কোথায় থানায় মামলায়? ম্যাজিস্ট্রেট সাহেব একবার জিজ্ঞেস করবেন না যে এই যে গুলি করছে, যে অফিসার গুলি করলো বা যে কনস্টেবল গুলি করছে, ওর নামটা কোথায়? ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতে পারেন নাই? আসুন, তো এখন আপনাকে বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি ম্যাক্সিমাম থানার ক্ষেত্রে আওয়ামী লীগের যেসব লোকজনকে পুলিশ ধরছে, একবারে আমি কেস স্টাডি দিয়ে দিতে পারবো যে এই পুলিশ অফিসারটা, এই সাব ইন্সপেক্টর, সে আওয়ামী লীগের আসামি, মূল আসামি। আর মূল আসামি মানে নামীয় আসামি না, শুধু মূল আসামি। অস্ত্র হাতে ছবি আছে, 2, 3 গ্রামে তো 2, 3, 4, 5 আওয়ামী লীগ মাঠে ছিল অস্ত্র হাতে নিয়ে। এদেরকে ধরছে, আর পরের দিনে ওই পুলিশ বদলি, ওই পুলিশ অফিসার বদলি। তো এখন নতুন করে ডক্টর ইউনূসের গভর্নমেন্টে যারা আছেন পুলিশে, আপনি দেখবেন নতুন করে মানুষের উপর, আপনি উনি যেটা বললেন যে ঘুষ খাওয়ার নতুন বন্দোবস্ত হচ্ছে, নতুন করে নিরীহ লোকজনকে আবার কিছু কিছু ধরে টেস্ট করা হচ্ছে যে রিঅ্যাকশনটা কি আসে, এটা হচ্ছে। এই জন্য অস্থিরতা আরও বাড়ছে। বুঝতে পারছি। আমরা ছোট্ট একটা বিরতি নেব। দর্শক, বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের আজকের যে এপিসোড। আপনারা সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের পরামর্শ জানাতে পারেন, যুক্ত থাকতে পারেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতিতে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমি মোশাররফ আহমেদ ঠাকুর একটি কথা বলেছেন, মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে আবার আসবো, তবে আপনার কাছে জানতে চাই ইয়াসিন আরাফাত, আওয়ামী লীগের বেশ কয়েকজন বলে, মানে বিভিন্ন জায়গায় যে কথাটি তখন বলেছেন যে এখন দাড়ি টুপি রেখে জামাত ইসলামী হয়ে গিয়েছে। যে আপনাকে ধন্যবাদ আবার সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। মোশাররফ ভাই যে কথা বলছেন, তিনি 50টা উদাহরণ দিতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো 2-3টা ঘটনা আছে, যে ঘটনাগুলো হচ্ছে যে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের এরকম যারা অপরাধী না, পদধারীও না, এরকম কয়েকজন হাজির হয়েছেন বিভিন্ন প্রেক্ষাপটে। এগুলোর ব্যাখ্যা তারা দিয়েছেন। যেমন কুমিল্লা লালমাইতে আমার এলাকা, সেখানে রোড অ্যাক্সিডেন্টে আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। জামাত ইসলামের পক্ষ থেকে তাকে একটি ঘর করে দেওয়া হয়েছে। সে ঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি আসছেন। তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বা কি পর্যায়ে ছিলেন, ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে, তিনি ওখানে প্রোগ্রামের সামনে সারিতে ছিলেন। ওনার আপন ভাতিজা হচ্ছে ওই ব্যক্তি যিনি মারা গেছেন। তো আপন ভাতিজাকে একটা ঘর উপহার দিতে যাওয়া হয়েছে, ওই বাড়ির উঠানো অনুষ্ঠান হয়েছে।
যার কারণে তিনি এসেছেন, আমন্ত্রিতও না, স্টেজেও না। এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা জামাত ইসলামের সাথে। জামাত ইসলামী আওয়ামী লীগের কোনো নেতাকে তার কোনো প্রতিষ্ঠানে, তার কোনো বাড়িতে আশ্রয় দিয়ে লালন করে, পালন করে, পুলিশের গ্রেপ্তার থেকে হেফাজত করার চেষ্টা করেছে। কোশ্চিনকালও এরকম কোনো রেকর্ড, কোনো তথ্য নাই। বরং জামাত ইসলামী 5 আগস্টের পরে জামাতের সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত একটি নোটিশ সারা দেশে দিয়েছেন যে এই মুহূর্তে জামাত ইসলামীতে অন্য কোনো দল থেকে যুক্ত হওয়া, যোগ দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। কারণ এগুলো নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল। কোথাও কোথাও এরকম ধরেন কিছু বন্ধুবান্ধব ছিল যে ঠিক আছে আগে অমুক ছিলাম, আমি এখন তোমাদের সাথে, বা এরকম বলা যায়। জামাত এটা নোটিশ করে নিষিদ্ধ করে দিয়েছে, শুধু এটা তো সুযোগ নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদের যে সংস্কৃতি, অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে বিচার নিশ্চিত করা, তাদেরকে গ্রেপ্তার করলে সে আমাদের বা একটা, যেমন কালকে একটা নিউজ আসছে যে আমি কোট করতে পারছি না যেহেতু, সেখানে বলা হচ্ছে যে যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির লোকজন গিয়ে থানা ঘেরাও দিয়েছে। আজকের নিউজ হচ্ছে যে আওয়ামী লীগের একজন নেতাকে বিএনপির এক নেতার অফিস থেকে আটক করা হয়েছে। এটা উদাহরণ বলছি। উনি তো বলছে 50টা দিতে পারবে, আমি 50 বলবো না। এগুলো অহরহ প্রতিনিয়ত এগুলো নিউজ আছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমি জামাত ইসলামী বলি, এনসিপি বলি বা বিএনপি বলি, যারা প্রকৃত অপরাধী তাদেরকে কোনোভাবে আশ্রয় না দেয়া, প্রশ্রয় না দেয়া, বরং তাদের বিচারের জন্য সুনিশ্চিত হয় সেটা নিশ্চিত করা দরকার। দেখেন আজকে পর্যন্ত আওয়ামী লীগ এতগুলো হত্যাকাণ্ডের পরও কোনো অনুশোচনা করলো না, দুঃখ প্রকাশ করলো না। জাতির কাছে তারা এই ঘটনার জন্য তারা মানে দুঃখিত কিছুই বা তারা বলে নাই। বরং মাঝে মধ্যে তাদের যে অডিও ট্যাপ বা ভিডিও মাঝে মধ্যে প্রকাশ পায়, মোহাম্মদের আরাফাত বা তাদের কয়েকজনের, তারা আর ঔদ্ধত্য প্রকাশ করে। তারা এই হত্যাকাণ্ডগুলোকে আরও বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ঘটনার পরিক্রমায় ঘটেছে বলে তারা চিত্রায়িত করার চেষ্টা করে। তারা কার কাছে ক্ষমা চাইবে, কার কাছে অপরাধের দোষের কথা স্বীকার করবে, এই উদ্যত প্রকাশ করে। এবং এই সুযোগগুলো পাওয়ার কারণে আমি যে কথা বলছিলাম যে জামাত ইসলামী ছাত্র শিবিরের তারা ঘরে বসে পানাহার করলো, সেখান থেকে ধরে নাশকতার গল্প সাজানো হয়। সে পুলিশ তো এখনও আছে, সে ব্যবস্থাপনা, সে ট্রেকিং সিস্টেম তো এখনও আছে। কিন্তু এখন তারা অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন? না হওয়ার কারণে এই সমাজে তারা নতুন করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। বিগত কয়েকদিন আগে ঢাকায় একটা প্রোগ্রাম হয়েছিল ফিলিস্তিনি ইস্যুতে, সেখানে দেখা গেল তারা ওই মিছিল দিচ্ছে, আওয়ামী লীগের ফেস থেকে প্রচার হচ্ছে এবং প্রত্যেক নেতাকর্মীকে, ছাত্রলীগের সাবেক 2জন সভাপতি সেক্রেটারির পোস্ট থেকে দেখলাম প্রত্যেক নেতাকর্মীকে হাজির হওয়ার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তারা যখন রিক্সা চালকরা যখন রাস্তায় নামে তখন ফিলিস্তিনের প্রোগ্রামে, ফিলিস্তিন ইস্যুতে সুন্নি যারা, পীর যারা, তারা একটা কর্মসূচি দিয়েছিল। সেখানে দেখা গেল সাপোর্টাস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যাদের ব্যানারে কর্মসূচি পালন হয়েছে তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কোনো ষড়যন্ত্রকারী, ফেসিবাদের কোনো দোসর আমাদের এই সুযোগ কাজে লাগাতে পারবে না। এবং তারা বলেছে আপনাদের ফেস থেকে আমাদের এই প্রোগ্রাম লাইভ করার কোনো প্রয়োজন নেই। এই মূলত হচ্ছে কি বিচারের সংস্কৃতিটা সেভাবে সুনির্দিষ্ট না হওয়ার কারণে এবং আসামিরা গ্রেপ্তার না হওয়ার কারণে তারা এখন অনলাইনে মিটিং করছে, তারা চা খাচ্ছে, বৈঠকে বসছে, তারা গুপসুপ মিছিল, হঠাৎ করে মিছিল করার চেষ্টা করছে, একটা অস্থিরতা সৃষ্টি করার সৃষ্টির পায় তারা করছে। যদি সত্যি করে তারা গ্রেপ্তার হতে পারত, বিচারে আওতা আসতো, তাহলে এই অস্থিরতা সৃষ্টি করার তারা সুযোগ পেত না। এখন আমি এই জায়গা থেকে বলবো যে আমি জামাত ইসলামী ছাত্র শিবির বলি, এনসিপি বলি, বিএনপি বলি, আমাদের প্রতিটি রাজনৈতিক দলের এখানে দায় আছে। দায় কাদের কাছে? শহীদ ফ্যামিলির কাছে। দায় কাদের কাছে? যারা আহত, এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে আছে তাদের কাছে দায়ী আমরা যে সত্যিকার অপরাধীকে বিচারে সোপর্দ করা। আমরা সরকারের কাছে বারবার আমরা জোর দাবি জানাচ্ছি যে একটা দৃশ্যমান বিচার হতেই হবে। নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি দৃশ্যমান যেন বিচার হয়। অন্তত শহীদের মায়েরা যেন, শহীদের পরিবারের সন্তানরা যেন শান্তি পায় যে না, আমার পিতা কিংবা আমার সন্তান কিংবা আমার ভাই যে কারণে জীবন দিয়েছে, অন্তত এই ফেসিবাদ
ঘটনা যারা ঘটিয়েছে কিংবা তাদের দোষ তাদের বিচার হচ্ছে, এই দৃশ্যমান ঘটনা আমরা দেখতে চাই। এর মাঝে কথা আসছে, কোনো সাংবাদিক প্রশ্ন করার চেষ্টা করেছে, বিচার তো তার নির্দিষ্ট গতিতে চলবে, বিচার কি টাইম ফ্রেম দিয়ে করা যায়? আমরা টাইম ফ্রেম দিয়ে বিচারের কথা বলছি না, আমরা বলছি বিচারটা দৃশ্যমান জায়গায় একটা যাওয়া, যাতে জনগণ আস্থা পায় যে না সত্যিকতা আসলে ফেসিবাদের বিচার হচ্ছে, যাতে ভবিষ্যতে আর কোনো ফেসিবাদের আচরণ করতে না পারে। বিচার আগে না নির্বাচন সংস্কার, এই বিষয়টি নিয়ে আমি আরো বিশদভাবে আসবো। একটু মোশাররফ হোসেন ঠাকুরের কাছে আসতে চাই। উনি কিন্তু সুনির্দিষ্টভাবে কয়েকটি ঘটনার কথা বললেনই যেখানে, এবং উনি তার নিজের দায়ও উনি পরিষ্কার করলেন যে এখানে তার ভাতিজা ছিল, এই কারণে ওই আওয়ামী লীগের লোক ছিল। আমি যেটা জানতে চাই যে বিএনপি একটি বড় দল হিসেবে বিভিন্ন স্থানে তাদের সমর্থকরা এবং কর্মী সমর্থক অবশ্যই বেশি, অবশ্যই তাদের 460টা থানায় তাদের 475টি আপনাদের থানা কমিটি রয়েছে। আমি যতটুকু জানি যে একটি দলের সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ 460টা থানার বাইরেও বেশ কিছু জায়গায় থানার মতো করে কমিটি রয়েছে। এখন প্রশ্ন আসছে যে এটি ওনারাই বলছেন এবং এনসিপিও বলছেন যে বিএনপি আসলে সবচেয়ে বেশি, বিএনপির কাছেই তারা আসছে বেশ কিছু। যাই হোক, এইটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো যে ঠিক এই মুহূর্তে যে সময়টার মধ্যে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, যে এই যে কিছুক্ষণ আগে ফিলিস্তিনের একটি কথা বললেন, এর আগে আমরা অটোরিকশা চালকদের একটি মিছিল দেখলাম। সেই মিছিলে এই বৈশাখী টেলিভিশনের রিপোর্টারকে মারা হয়েছে এবং একজন ফরেনারকে মারা হয়েছে। এই যে অস্থিরতার সময়, এই অস্থিরতার সময়ের পিছনে কি বিএনপির দায় বলতে হলো যে স্থিরতার জন্য বিএনপি কি কাজ করছে? আপনার কি মনে হয় কি না যে বিএনপিকে আরো একটু অ্যাক্টিভ হওয়া উচিত এই অস্থির সময়টাকে স্থির করার পিছনে? আমি আপনাকে বলি যে কতগুলো সাধারণ ফ্রেমে আপনি যখন কাউন্ট ডাউন করেন, আপনার 11টা আপনি লাস্ট মিনিট বলেন, তখন সবাই সতর্ক হয়ে যায়। তো এটা এর আগে আপনি যতই বলেন কোয়াইট বলেন, শুনে না কেউ। এটার একটা প্রকৃতিগত নিয়ম আছে। আপনার এই কোয়েশ্চেনটাতে আসার আগে আমি একটা ছোট্ট নিউজ, ইত্তেফাকের একটা নিউজ একটু 2 লাইন পড়ি, শুনেন। কুমিল্লার তিতাস উপজেলায় মোহাম্মদ হানিফ নামে আওয়ামী লীগের ওয়ার্ডের সাধারণ সম্পাদককে ওই ওয়ার্ডের জামাতের সভাপতি করা হচ্ছে। এই নিয়ে এলাকায় তুলপাড় সৃষ্টি হচ্ছে। এই তারিখটা হলো 17ই জানুয়ারি 2025, ইত্তেফাক। তো এর মধ্যে জামাতের জেলার আমিরের বক্তব্য আছে, সবার বক্তব্যই আছে। কেন? উনি ওয়ার্ডের মেম্বারও ছিলেন, ইলেক্টেড মেম্বারও ছিলেন, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এখন ওয়ার্ডের সভাপতি, জামাতের ওয়ার্ডের সভাপতি হয়েছেন। উনি 5 আগস্টের পরে জামাতে আসেননি, উনি 5 আগস্টের আগে জামাতে এসেছেন। তাহলে মাঝখানে আওয়ামী লীগ করতো। তো এই যে নিউজটা দিতে পারি আমি। আমার বাড়ি যেতে কুমিল্লা, আমি তথ্যটা বলছি। ধরো অনেকে তো হচ্ছে 5 আগস্টের পরে যোগ দেওয়ার চেষ্টা করছে পট পরিবর্তনের কারণে, কিন্তু উনি 5 আগস্টের আগে, বহু আগে আওয়ামী লীগ 5 আগস্টে যাই, যখন নৌকা জাহাজ যখন ডুবে, কিছু নেংটি তো লাফাইয়া পড়েই সমুদ্রে। তো এটা যাই, আমি আপনাকে আসছি যে আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনার বক্তব্যটা কি ছিল? অস্থির সময়কে স্থির করার পেছনে বিএনপির কোনো অবদান থাকতে পারে কিনা? আমি আপনাকে বলি, একটা মাত্র ঔষধ আছে এই অস্থির জায়গাগুলোকে স্থির করার জন্য। আপনি এই গভর্নমেন্ট, অনেকেই ইদানিং দেখবেন যে 112টি রাজনৈতিক দল হয়েছে এই কয়দিনে, 8 মাসে। 27টি রাজনৈতিক দল মাত্র তাদের আত্মপ্রকাশের অনুষ্ঠান করেছে। একেবারেই রামকান্ত নন্দী লেনে তালাবদ্ধ গোডাউন, যাহা গত 3 বছরে খোলা হয় নাই, এইরকম ঠিকানায় ওই সব পার্টির অফিসের ঠিকানা আছে। তো এইগুলো তৈরি হচ্ছে কেন? এইগুলো তৈরি হয় এরশাদের সময়ে। আপনি মনে করে দেখুন, আপনি এরশাদের সময়ে 77 দলের একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি ছিল, সম্মিলিত বিরোধী দল। এই সম্মিলিত বিরোধী দলের নেতা ছিলেন আসম আব্দুর রব, যাকে বলা হতো প্রথম গৃহপালিত বিরোধী দল। এই যে ফরম্যাটটা, এরশাদ কি বক্তৃতা করতেন? আমার পার্লামেন্টের অপোজিশনে এই মাত্র 77টি রাজনৈতিক দল আছে। কোথাকার বিএনপি, কোথাকার আওয়ামী লীগ, জামাত,
এরা কি দাবি করলো, 3 পার্টি দাবি করে, এতে কিছু আসে যায় না। এখন আস্তে আস্তে এটা আরো কয়েকদিন পরে দৃষ্টিগোচর হবে এরা এদের অ্যাক্টিভিটিসটা কি। অ্যাক্টিভিটিসটা হবে, আমি একবার ভবিষ্যৎবাণী বলে যাচ্ছে রীতিমতো, যে একদিকে টেকনাফ, ওইদিকে দাঁড়াবে তেঁতুলিয়ায়, ওইদিকে সিলেট, ওইদিকে দাঁড়াবে রূপসায়, খুলনায় দাঁড়াই এরা বলবে এই 10-15 জন দেখবেন স্টেজে, মাঠে জনগণ দেখানো হবে না, টেলিভিশনে বলা হবে আমরা ডক্টর ইউনূসকে আজীবন দেখতে চাই, তার জনমে সারা জীবনের জন্য তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, এইসব বলা হবে। তো এইগুলো হচ্ছে অস্থিরতা তৈরির যে অস্থির সময়ের যে মূল উপাদানগুলি এগুলো দেখা যাচ্ছে। আপনাকে আরও কিছু বলি যে এইগুলো এরশাদি আমলের যে ফর্মুলা, এই ফর্মুলা এখন চলছে। আপনি আজকে 8 মাস হয়েছে, আপনি কি বলে আপনি এখনো মব ভায়োলেন্স বন্ধ করতে পারেন না। কেন পারেন না? কেন পারেন না? আপনার তো পারা উচিত। আমি আপনাকে বলি, একবার মব ভায়োলেন্সের কথা বলি, যে জ্যোতি বসু বলতেন, যে জ্যোতি বসুকে প্রশ্ন করা হতো যে সারা ভারতে দাঙ্গা হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হয়, আপনার এখানে দাঙ্গা হয় না কেন? বলে জ্যোতি বসুর সরকার চায় না, এই জন্য দাঙ্গা হয় না। সরকার চাইলে মব ভায়োলেন্স হবে না, সরকার যদি চায় যে মব ভায়োলেন্স হবে না, হবে না। তো এটা হচ্ছে, আমি আপনাকে বলি, এখন আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দেন, দেখবেন সব লাফাই উঠবে। নির্বাচনের ট্রেন ছাড়া আপনি যতক্ষণ বলবেন, আপনি এখন বলেন না যে সামনে ইলেকশন কি বলে আপনার পরীক্ষা হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন না আপনি যে আগামী জুন থেকে ডিসেম্বরের মধ্যে হবে। বাচ্চারা কি প্রিপারেশন নেবে? বসবে? কেউ টেবিলে বসবে না, ও এই ঘোরাফেরা করবে, অস্থিরতা করবে, এই ঝামেলা করবে। তো আপনি বলেন যে নির্দিষ্ট করে বলেন যে উম্মুক মাসে নির্বাচন, আপনি তা বলবেন না। আপনি বলবেন কি আল জাজিরাতে যে এই জনগণ তো এখনো বলে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাক, জনগণ এখনো মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে শ্রেষ্ঠ সমাধান। আমরা আবার আসবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আবার বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হব আমাদের মূল আলোচনায়। দর্শক, স্বাগত আবার ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত রাখতে পারেন। যেটি মোশাররফ আহমেদ ঠাকুর বিরতির আগে শেষ করেছিল, আমি ইয়াসিন আরাফাত আপনার কাছে বলি, উনি কিন্তু একটি জায়গায় যুক্তির একটি জায়গায় তুলে ধরেছেন যে আসলে এই যে অস্থির সময়, এই সময়ের স্থিরতা আসবে, এর পেছনে নির্বাচনের জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনী ট্রেন ছেড়ে দিলে এই অস্থির সময়টা স্থির চলে আসবে। আপনার কি মনে হয় নির্বাচনী ট্রেনটি ছেড়ে দেওয়া উচিত কিনা? ছেড়ে দেওয়া তো অবশ্যই উচিত, কিন্তু সেটির জায়গায় আপনার মন্তব্য কি? দেখেন, বর্তমানে যে অস্থিরতা, এই অস্থিরতার অনেকগুলো কারণ আমরা এতক্ষণ বিশ্লেষণ করলাম। বিশেষ করে পুলিশ প্রশাসনের এক ধরনের নিষ্ক্রিয়তা, আসামি ধরতে না পারা, বিচারের দৃশ্যমান ঘটনা এখনো পর্যন্ত না ঘটা। এর পাশাপাশি এখনো পর্যন্ত সংস্কার কমিশন জুলাইয়ে তারা সনদ ঘোষণা করবে, জুলাই চার্টার, তো সে অনুযায়ী তারা আগাচ্ছে, আমরা আশা করছি। কিন্তু নির্বাচনের বিষয়ে আমাদের মোশাররফ ভাই যে কথা বলছেন, আমি ওনার আগের কথাটা একটু কোট করে বলি। তিনি বলছেন যে তার প্রতিটা আসনে বিএনপির 3 থেকে 4 জন এমপি হওয়ার মতো আছেন, মানে যারা জয় পাবেনি। এরপরে উপজেলা চেয়ারম্যান হওয়ার মতো প্রার্থী আছেন, যারাও এমপি হওয়ার স্বপ্ন দেখেন। এখন বিএনপির সাংগঠনিক এখন যে স্ট্রেংথ, তৃণমূল পর্যায়ে বিএনপি তার জনশক্তিকে, তার কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারা না পারা, যে বিষয়ে ইতিমধ্যে গত একটা টকশোতে কথা আসে, 4500 নেতাকর্মীকে শুধুমাত্র চাঁদাবাজের অভিযোগে বিএনপি আভ্যন্তরীণভাবে বহিষ্কার করেছে, এরপরেও কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। সে জায়গায় নির্বাচনী ট্রেন যদি এখনও ছেড়ে দেওয়া হয়, তাহলে এই যে 3 জন 4 জন কিংবা তার চেয়ে বেশি যারা এমপি হতে চায়, তাদের আভ্যন্তরীণ কোন্দল অস্থিরতা থেকে আরও কি বাড়বে না কমবে? এই প্রশ্নটা আমি মোশাররফ ভাইয়ের জন্য রেখে গেলাম। আমি আমার এলাকা যদি বিশ্লেষণ করি, এখনও নির্বাচনী ট্রেন চালু হয়নি, ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি নিহত হয়েছে।
কথা কুমিল্লায় কুমিল্লা নাঙ্গলকোটে। তো এখন আপনি যদি এলাকাবাসীকে জিজ্ঞেস করেন যে কেন নিহত হলো, একদম সবাই বলবে যে এখানে 2 জন এমপি হতে চায়, 3 জন এমপি হতে চায়, কে হবে, কে মাঠ দখলে রাখবে, কে এগিয়ে থাকবে, এই জন্য নিজের দলের কর্মী বলি হয়ে গেল। গত পরশুদিন আমি প্রথম আলোর রিপোর্ট দিয়ে একটা টকশোতে বললাম, বিগত 8 মাসে বিএনপির 51 জন আভ্যন্তরীণ কোন দল নিহত হয়েছে। নির্বাচনী ট্রেন্ড এখনও যদি ঘোষণা হয়ে যায়, সংস্কার না হয়ে, পুলিশ প্রশাসনের শক্তিশালী অবস্থানটা নিশ্চিত না হয়ে, তাহলে এই দলীয় আভ্যন্তরীণ যে কোন্দল হবে, অস্থিরতা তৈরি হবে, এই অস্থিরতা জাতির জন্য ভয়ের কোনো কারণ আছে কিনা? তখন এই অস্থিরতা কীভাবে আমরা ট্যাকেল দেবা? আমি যে এখনও সংস্কার করে আমার পুলিশ প্রশাসন কিংবা র্যাব কিংবা অন্যগুলোকে আমি এখনও শক্তিশালী করতে পারিনি, আমি যেখানে আগের আসামি ধরতে পারছি না, সেখানে এখন নতুন করে যে সংঘর্ষ সংঘাত হবে, কারণ হবে ইতিমধ্যে সিমটম বোঝা যাচ্ছে। পত্রিকার রিপোর্টে 51 জন দলীয় আভ্যন্তরীণ পদে নিহত হয়েছে, ঘটনা ইতিমধ্যে প্রকাশিত। সেখানে এই যে ওনাদের ঘোষণা যে 3 জন 4 জন এমপি প্রার্থী আছে, সেটা কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি মনে করি এটা অস্থিরতার গুরুত্বপূর্ণ কারণ হবে। তবে আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি একটি বড় দল হিসেবে বিএনপি অবশ্যই তার সকল লেভেলে তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, অথবা জনগণকে আস্থার জায়গায় নিয়ে যাবে, যে রাজনীতি দিয়ে জনগণ আর ভয় পাবে না। বিএনপির নিজস্ব দলের অভ্যন্তরেই নিয়ন্ত্রণ নেই, এই কথা প্রথম কথা হচ্ছে আমার পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি নয়, আমার পার্টি হচ্ছে মাস পলিটিক্যাল। জামাত ইসলামী কি ক্যাডার ভিত্তিক কিনা? আমি তো জামাত সম্বন্ধে বক্তব্য রাখবো, উনি বলবেন। আমারটা হচ্ছে মাস পলিটিক্যাল পার্টি, গণসংগঠন। আমার পার্টিতে যদি কেউ অন্যায় করে, বড় ফ্যামিলিতে থাকলে 2-1টা দুষ্ট বাচ্চা থাকে, দুষ্ট বাচ্চার সম্বন্ধে অ্যাকশন নেন কিনা, আপনি বিচার করেন কিনা, এটা হলো মূল বিষয়, উপযোগ্য বিষয়। আমি স্বীকার করি এবং অ্যাকশন নেই। বাট অন্য দল যারা কথা বলেন, এরা স্বীকারও করেন না, বলেন মায়ের কুলে ফিরে আসছে, এটা স্বীকার করেন না, মায়ের কুলে ফিরতে আসছে, পুনরুদ্ধার হয়েছে বলে কোন ব্যবস্থা নেন না। এটা হচ্ছে তার সাথে আমার পার্থক্য। আর আমার পার্টি, আমার এখানে যখন 3-4 জন যখন আছে, তখন ওই জায়গায় আওয়ামী লীগ এসে ঢুকার কোনো ব্যবস্থা নাই। কথা বুঝছেন? আমার নিজের মধ্যেই তো কম্পিটিশন আছে, যে ওইখানে আওয়ামী লীগ এসে ঢুকিয়া ওয়ার্ডের সভাপতি হতে পারবে না। ও 5ই আগস্টের আগে আসুক আর পরে আসুক, আরও 5 বছর আগে আসুক, 2014 সালে আসুক, 2014 সালে এসেও আমার এখানে সভাপতি হতে পারবে না আওয়ামী লীগ থেকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি মনে করি যে এইটা হচ্ছে প্রাকৃতিক সমাধান, যে নির্বাচন যখন জানবে যে উমুক সময় পার্টি সিদ্ধান্ত দিবে, মিস্টার তৌহিদ শান্ত ওইখানকার ক্যান্ডিডেট, বাকি সবাই তার কমান্ড মানো, এই মুহূর্তে সবাই তার কমান্ডে চলে যাবে। বাকি 3 জন যে আছে, ওই 3 জন কম্পিটিশন করবে না, বলবে যে ইয়াস একসাথে কাজ করতে হবে। দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি। আর যতক্ষণ পর্যন্ত তার একজনকে আমি ক্যান্ডিডেট ডিক্লেয়ার না করব, ততক্ষণ পর্যন্ত সবাই তো প্রতিযোগিতা করবে, যে সবাই প্রতিযোগিতা করবে, যে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিযোগিতায় আবার অস্থিরতা তৈরি করে কিনা? অস্থিরতা, সেই ক্ষেত্রে কিছু অস্থিরতা তো হবে। আপনি এই অস্থিরতার জন্য ডক্টর ইউনূস এবং তার সরকার দায়ী। আপনি দেখেন যে আপনি নতুন বন্দোবস্তের কথা বলে তার উপদেষ্টা মাত্র 8 মাসে 312 কোটি, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস 312 কোটি টাকা অর্জন করেন। আর হাসিনার পিয়ন জাহাঙ্গীর, সে 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে। তো নতুন বন্দোবস্তের নমুনাটা কি? তো আমি বলতে, ইন দ্য কোয়েশ্চেন অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি অর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির জন্য সজীব ভুইয়া অপসারিত হবেন। আর যদি তাকে প্রশ্রয় দেন প্রধান উপদেষ্টা, তিনি এর দায়িত্ব নেবেন। দ্যাট ইজ কল্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসকে আমরা এখনও সম্মান করি। উনি পৃথিবী জুড়া ওনার নাম আছে, উনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন সরকার প্রধান হিসেবে। তিনি অবশ্যই তার পারিষদবর্গ সম্পর্কে তিনি সতর্ক ব্যবস্থা নেবেন, এবং ব্যবস্থা নিয়ে বাংলাদেশের মানুষকে স্বস্তির একটি সময় উপহার দেবেন। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এই অস্থির সময় কাটানোর প্রক্রিয়াটি কি, এটি আমরা বলতে পারি যে আমরা জানি না, কিন্তু আসলে মানুষকে খুঁজে বের করতে হবে অস্থির সময়ের কাটানোর প্রক্রিয়াটি কি। সেই মানুষের মধ্যে বিএনপি পড়ে, সেই মানুষের মধ্যে এনসিপি পড়ে, সেই মানুষের মধ্যে
জামায়াত ইসলামী পড়ে, সেই মানুষের মধ্যে নতুন দলগুলো পড়ে, সেই মানুষের মধ্যে পতিত সরকারের যে সমর্থকরা ছিলেন বা কর্মীরা ছিলেন, দলের কিছু মন্ত্রী এবং দলের প্রধান হয়তো বা ভারতে চলে গেছেন, কিন্তু তাদের কিন্তু অনেক মানুষই এখনো আছেন, তারাও পড়েন। বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে কে কেমন আচরণ করবে, এটি একটি নাগরিক দায়িত্বশীলতা, এবং সেই দায়িত্বশীলতা ভোলার তজিমুদ্দিনের খুব অজপাড়াগায়ের একটি মানুষের যেমন আছে, তেমনি ঢাকার গুলশানের সবচেয়ে অভিজাত যে মানুষটি, তারও কিন্তু সেই দায়িত্বশীলতা একই রকমের। সেই জায়গা থেকে আমরা চিন্তা করব, আমাদের প্রত্যাশা থাকবে যে সবাই সবার নাগরিক দায়িত্বগুলো পালন করবেন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন, যাতে এই অস্থির সময়গুলো কেটে যায়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।